অন্তর্বর্তীকালীন সরকারের সামনে রয়েছে নানান রকমের চ্যালেঞ্জ। রাষ্ট্র থেকে শুরু করে প্রশাসনের প্রায় সব জায়গায় নানান ধরনের সংস্কার এখন আমাদের জন্য খুবই জরুরি। কিন্তু সেই সংস্কারগুলো করতে গিয়ে আসলে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে দেখতে হচ্ছে নানানভাবে আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এমনকি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাও এখন বলাই চলে নতুন আরেকটি চ্যালেঞ্জ। অর্থাৎ সেই সব কিছু মিলে কিভাবে আমরা সংস্কার করবো এবং সেই সংস্কারের প্রতিটি পদে পদে যেভাবে আসলে সামনে দাবি উঠে আসছে নানান রকম, সেই দাবি কিভাবে আমরা মেনে নিব, কিংবা সব ধরনের দাবি আসলে কতখানি যৌক্তিক কতখানি অযৌক্তিক, সেটিও আসলে এখনকার রাজনৈতিক পট পরিবর্তনের বাস্তবতায় আমাদেরকে কি দেখাচ্ছে, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। সংস্কার, দাবি, বাস্তবতা, এই নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমি শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আছেন মেজর আহমেদ ফেরদৌস, অবসরপ্রাপ্ত নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, আমরা আসলে নতুন বাংলাদেশের কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আসলে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সেই জায়গাটি নিয়ে একটু জানতে চাই। আমরা অনেক ধরনের সংস্কার আমাদের নিশ্চয়ই প্রয়োজন। গত 17 বছরে আসলে আমরা যেই সব ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে গেছি, সেই সব কিছু থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সেই সংস্কারের সময়টাতে আবার আমরা নানান রকম দাবিও উঠে আসতে দেখছি। এমনকি কোনো রাজনৈতিক দল 80-এরও অধিক দাবি লিখিতভাবেই জমা দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা দাবি দেখছি। একেবারে যদি আমি বলি, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা, তারাও দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছেন। তার মানে কি সংস্কার দিন দিন আরও অনেক বেশি কঠিন হয়ে পড়ছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। হ্যাঁ, আর যে জায়গাটা আপনি বলেছেন, আমি তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। এইবারে যে জুলাই আন্দোলন, সেটাকে আমরা যদি একটু দেখি, প্রথমে ছাত্রছাত্রীরা কোটা সংস্কারকে সামনে রেখে তারা একটা আন্দোলন করে। তারই ধারাবাহিকতায় যে ধরনের একটা হত্যাযজ্ঞ হয়, গত রেজিম যেভাবে এটাকে দমাইতে যায়, সেই দমাতে যেয়ে কিন্তু প্রচুর ছাত্র মৃত্যু হয় এবং তারা প্রচুর নিপীড়নের শিকার হয়। সেই জায়গা থেকে একটা পর্যায়ে, আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, সেইটাকে অ্যাড্রেস করতে যেভাবে সরকার এটাকে অ্যাড্রেস করতে যায়, তাতে কিন্তু প্রচুর পরিমাণে সামাজিক এবং রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়। তারই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী আন্দোলন নামে এটি দানা বাঁধে। এবং সেই আন্দোলনে কিন্তু শুধু ছাত্র না, ছাত্র জনতা, ইভেন আমরা শেষের দিকে এসে দেখেছি আর্মির মধ্যেও কিন্তু এক ধরনের দাবি আসে, যে দাবির পরিপ্রেক্ষিতে আর্মি প্রধানও কিন্তু সেটাকে অ্যাড্রেস করতে ভুল করেনি। সেই জায়গা থেকে গভর্নমেন্টটা যখন পরিবর্তিত হয়, গভর্নমেন্টও যেমন প্রস্তুত ছিল না যে এরকম একটা প্রেক্ষাপটে তাকে যেতে হবে, তেমন আন্দোলনকারীও কিন্তু একটা প্রস্তুতি ছিল না যে আমরা একটা আন্দোলন করছি, একটা রেজিমকে চেঞ্জ করব, তার জন্য যে ব্যাকগ্রাউন্ডে কাজ করা, কি সংস্কার চাই, কি করলে ভালো হবে, এরকম কোনো প্রস্তুতি ছিল না। সৌভাগ্য যে গত রেজিম যেটা ছিল, সেই রেজিমটা এত অত্যাচারী ছিল, সেটাকে আমরা ছাত্রদের নেতৃত্বে, ছাত্র জনতা মিলে আমরা কিন্তু একটা অভ্যুত্থান ঘটাতে সক্ষম হই। এবং এই অভ্যুত্থানের পরে যে সরকারটা আসে, সেই সরকারটাকে আমরা খুব তড়িঘড়ি করে, প্রিপারেশন ছাড়াই কিন্তু এক ধরনের আস্থায় নিয়ে আমরা কিন্তু একটা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আমরা যেটাকে বলছি, সেটাকে আমরা মেনে নিই। এবং এই মেনে নেওয়ার ফলে আমাদের একটা চিন্তার জগতে ছিল এটা মনে হয় বিপ্লবী সরকার। আসলে কিন্তু এটা বিপ্লবী সরকারও না। বিপ্লবী সরকার যদি হতো, আমরা সেই রাষ্ট্রপতি, সেই কাঠামো, সেই সংবিধানের মধ্য থেকেই এক ধরনের অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। সঙ্গত কারণে বিপ্লব ঘটানোর জন্য যে অ্যাটিটিউড, সেটাও কিন্তু আমাদের সরকারের মধ্যে দেখতে পাইনি। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ছাত্রছাত্রীদের দাবি সকল কিছু মিলে একটা সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে। কিন্তু এই খেয়াল করলে দেখবেন, বিগত 15 বছরে বিগত আমাদের যে সরকারটি ছিল, আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু প্রতিটা ইনস্টিটিউটকে একদম ভেঙে চুরমার করে, যার ফলে প্রতিটা পরতে, যেমন আমরা যদি পুলিশ প্রশাসন বলি, আমরা যদি সিভিল প্রশাসন বলি, আমরা যদি আমরা যদি ওষুধ বা আমাদের যদি ডাক্তার বা আমাদের যা আছে যত ধরনের, ইভেন ইউনিভার্সিটিগুলি পর্যন্ত একটা ইনস্টিটিউট বলতে যেটা বোঝায়, সেটা থেকে অনেক দূরে সরে যায়, দলীয়করণে চূড়ান্ত হয়। সেরকম একটা জায়গা থেকে বিভিন্ন স্টেক হোল্ডার, তারা কিন্তু এক ধরনের চাপ অনুভব করে সংস্কারের। সেই সংস্কারের যত ধরনের বৃহৎ এবং ছোট ছোট সকল কিছু এই সরকারের উপরে আসে। কিন্তু বুঝতে হবে এই সরকার কতটুকু অ্যাড্রেস করতে পারবে এবং কিভাবে করবে। সেই জায়গাটায় বর্তমান সরকার কিন্তু 6টা সেক্টরে সংস্কারের জন্য একটা কমিটি করেছে। তা আমি মনে করি প্রথমে সরকারের উচিত ইমিডিয়েটলি 4টা কাজ করা। যে 4টা কাজের একটি হচ্ছে, যে জুলাই হত্যাকাণ্ডের ফলে যারা আহত নিহত হয়েছে তাদেরকে দ্রুত একটা
চিকিৎসা এবং তাদের জন্য কম্পেনসেশন করা এবং আইনি প্রক্রিয়া এর বিচার করা বিগত সরকারে যারা এগুলির সাথে যুক্ত ছিল। এক, দ্বিতীয়ত হচ্ছে তারা খুব দ্রুত রাজনৈতিক সামাজিক পুরো সংগঠনের সাথে মিলে আগামী দিনে কি কি সংস্কার করব, যে সংস্কারগুলো আগামী দিনে সংবিধানে আসবে সেগুলোর জন্য একটা কৌশলপত্র তৈরি করা। সেই কৌশলপত্রটা কিন্তু এই সরকার কিন্তু পার্লামেন্ট ছাড়া পাশ করতে পারবে না। সঙ্গত কারণে সেটা আমাদের সংবিধানে হতে পারে, সেটা রাষ্ট্রের সংস্কার হতে পারে। সেগুলিকে কৌশলপত্রে অন্তর্ভুক্ত করে একটা টাইমলাইন করা, যাতে আমরা নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর একটা সরকার পাই, সেই সরকার এগুলি করবে। তার আগে আমার মনে হয় সবচেয়ে বড় সংস্কার যেটা দরকার সেটা হলো রাজনৈতিক দলগুলোর সংস্কার। জি, সেটা খুবই জরুরি এবং নির্বাচনের জন্য আসলে সেই রাজনৈতিক দলগুলোর সংস্কার আমাদের জন্য খুবই জরুরি। কারণ দিন শেষে রাজনৈতিক সরকারই আসবে, এটা আমাদের চাওয়া এবং এটাই হবে এবং সেটা আসলে হতেই হবে। যদি আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চাই, নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। যে আমি ঠিক এই জায়গাটিতে মেজর আহমেদ ফেরদৌস আপনার কাছে আসতে চাই। গণতান্ত্রিক ধারায় আমাদেরকে ফিরতেই হবে, তার আসলে তেমন কোনো বিকল্পই নেই। কিন্তু সেক্ষেত্রে যেটি বলছিলেন আমাদেরকে মোহাম্মদ জামাল উদ্দিন স্যার, এই যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ভেতরকার যেই সংস্কার আমাদের প্রয়োজন, সেই সংস্কারে আমরা কতখানি এগিয়েছি। রাজনৈতিক দলগুলোর মাঝে অনেকটা সময় আমরা তড়িঘড়ি দেখেছি নির্বাচন নিয়ে, আবার একটা সময় আমরা এটিও দেখেছি তারা যৌক্তিক সময়ও দিতে চান আসলে অন্তর্বর্তী সরকারকে। কোনটি আসলে সবচেয়ে বেশি জরুরি? থ্যাংক ইউ। আপনাকে প্রফেসর জামাল যেটা বললেন, জামাল ভাই যেটা বললেন যে সিনারিওটা এক্সপ্লেন করলেন উনি, বাট আমরা এই ডক্টর ইউনূসের সরকার যেদিন থেকে ক্ষমতা নিলেন, আজকে 2 মাসও হয়নি, এই ক্ষমতা নেওয়ার পরে অনেকগুলি সাবভার্সিভ অ্যাক্টিভিটি আমরা খেয়াল করলাম। প্রথমে দেখলাম একটা জুডিশিয়াল কু হতে যাচ্ছিল, ওটাকে দমন করলো ছাত্র জনতা, সেনাবাহিনী মিলে দমন করলো। আরেকটা খুব আশ্চর্যজনক জিনিস দেখলাম, আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের প্রতিবেশী দেশের টিভির চ্যানেলগুলি অতি উৎসাহ যে এখানে সনাতন ধর্মীদের অত্যাচার করছি, আমরা মন্দির ভেঙে দিচ্ছি। আমরা এটাও দেখলাম যে জামাতের কর্মীরা বা দাড়ি টুপিওয়ালা লোকজন কিন্তু মন্দির পাহারা দিচ্ছে, এবং এটা দেখা গেছে যে এইটা একটা ফলস অ্যালিগেশন। এটা এই সরকারকে চাপে রাখার জন্য এটা করা হয়েছে। সীমান্ত হত্যা অহরহ হচ্ছে, ফেলানির বিচার হয়নি। আমাদের আগের সরকারের পলিসি ছিল, যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম, বিডিআর এর কে ফায়ারের ওপেন করার ব্যাপারে খুব লাগাম টেনে ধরতো, যার কারণে বিডিআরের সাহসী বিডিআরের সেই অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। এখন আপনারা দেখছেন যে বিডিআর বিএসএফ এর লোকজনকে ধরছে। রৌমরি পাদুয়ার ঘটনা আমরা সবাই জানি, ওইটার বিরুদ্ধে কি হয়েছে, বিডিআর 57 জন অফিসার মারা গেছে। এরপরে আমরা দেখলাম আনসার বিদ্রোহ হলো, যেখানে খুব সারপ্রাইজিংলি ওই দিন সচিবালয়ে সব উপদেষ্টারা ছিলেন, এবং সেদিন রাজু ভাস্কর্যের ওখানে ছাত্ররা ছিল বলে ওরা এসে সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ প্রশাসনের কেন্দ্রবিন্দু, যেটা ওই সেন্সিটিভ জায়গাটাকে প্রোটেক্ট করে জিনিসটা রিফিউজ করা হয়। এছাড়াও কিন্তু যেহেতু আগের সরকারের ফ্যাসিস্ট রিজিমে ওরা বিভিন্ন লেয়ারে ওদের লোকজন রেখে গেছে, এখন কিন্তু আমি সামনে আরেকটা বিদ্রোহের গন্ধ পাচ্ছি। যে বিদ্রোহ গন্ধ পাচ্ছি, ওদের ফোর্স সংখ্যা হলো 45,000। ওদের সম্পর্কে আমি বলার আগে আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই যে রাজনৈতিক দলগুলি ডেফিনেটলি কিছুদিন পরে নির্বাচনের একটা সময় চাবে, কিন্তু তার আগে এই সরকারের ক্যাবিনেটে যারা আছেন এনাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স খুব কম বলে আমাদের অনেকেরই কমপ্লেন সরকার হার্ড পজিশনে যাচ্ছে না কেন। প্রফেসর সাহেবের সাথে একমত যে ডক্টর ইউনূস সাহেব যদি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতেন, চুপ্পু সাহেবের কাছে শপথ না নিয়ে উনি যদি শহীদ মিনারে গিয়ে শপথ নিতেন, রাজু ভাস্কর্যের ওখানে গিয়ে শপথ নিয়ে নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতেন, কারণ ওনার সাথে জনসমর্থন আছে, ওনার সাথে ছাত্র জনতা সেনাবাহিনী আমরা সবাই মিলে ওনাদেরকে এই সরকারকে সমর্থন দিচ্ছি, তাহলে এই যে সংবিধান নিয়ে উকিলদের যেই সাংবিধানিক প্রবলেম, এটা কিন্তু থাকতো না।
জি থ্যাংক ইউ। এই উপদেশটা নিয়ে আসলে আমরা নানান রকম আলোচনা করছি এবং সব ধরনের দাবি দাওয়াও আমরা কিন্তু দেখছি নতুন আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের সামনে আছে। মোহাম্মদ জামালউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আসলে আপনি বলছিলেন যে উপদেষ্টাদের মাঝে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে তরুণ দুজন উপদেষ্টা আছে, তরুণদের যেমন প্রয়োজন আছে তেমনি অভিজ্ঞতারও কিন্তু খুবই প্রয়োজনীয়তা ছিল, সেই জায়গাটি নিয়ে একটু জানতে চাই। সেক্ষেত্রে আসলে এই সংস্কার কি খানিকটা আসলে আমার জন্য কঠিন হতে যাচ্ছে? হ্যাঁ, সংস্কারটা খুবই কঠিন। সংস্কারটা কিন্তু ঠান্ডা মাথার ব্যাপার। আসলে সংস্কার নাকি রিইনস্টলেশন, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা তো বিদ্যমান সংবিধানের আলোকে যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলির রক্ত নষ্ট হয়ে গেছে, সেই রক্ত প্রবাহটাকে ঠিক করতে হবে। এটা আসলে সংস্কার না, এটাকে আমি বলতে চাচ্ছি যে এটা পরিষ্কার করা। আর সংস্কার বলতে যে সিস্টেম ইটসেলফ নষ্ট হয়ে গেছে, সিস্টেম ইটসেলফ নষ্ট হয়েছে কি না সেটার জন্য যে ঠান্ডা মাথায় চিন্তা করা সেটা একটা আলাদা ব্যাপার। যে কোনো সংস্কার আসলে আগামীতে যে সরকার আসবে, রাজনৈতিক সরকার, তারা সংবিধানে সেগুলি সংযোজন করবে। কিন্তু এই মুহূর্তে যে দাবি দাওয়াগুলো আসতেছে আমি মনে করি এগুলি অনেকটাই সাবোটাস। আপনি খেয়াল করে দেখেন যে প্রতি সরকারের প্রতিটা পরতে এখন পর্যন্ত আমরা কিন্তু পুলিশ বিভাগ চালু করতে পারিনি ওইভাবে। ইভেন আপনি যদি বলেন বিশ্ববিদ্যালয়গুলি, সেগুলো কিন্তু এক ধরনের অ্যাডজাস্টমেন্ট চলছে। ইভেন আপনি যদি অন্য অন্য সচিবালয়ের কথা বলেন, একেবারে ঢিলে তালে চলছে, তারা বুঝতে পারছে না। আমি যেটা অনুভব করছি সেটা হলো এই সরকার প্রথম দায়িত্ব ছিল ল অ্যান্ড ফোর্স এজেন্সির মাধ্যমে একটা চমৎকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়ন ঘটানো। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর উপর বাংলাদেশের মানুষের আস্থা কি এখনো আছে? হ্যাঁ, আমি সেই জায়গাটা আসতে যাচ্ছি। এই যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নাই, তাহলে কি করা উচিত ছিল? উনি সকল রাজনৈতিক সংগঠনগুলিকে এবং সামাজিক সংগঠনগুলিকে আওয়ামী লীগ ছাড়া একটা জায়গায় নিয়ে এসে আলোচনা করে, কারণ এদের কিন্তু রুট লেভেলে অর্গানাইজেশন আছে। আমরা যদি প্রতিটা এলাকায় একটা চমৎকার সমঝোতার ভিত্তিতে আমরা এই জায়গাটাকে নিরাপদ করতে পারতাম, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে উনি খুব ইজিলি অন্য অন্য বিষয়গুলি মনোযোগ দিতে পারতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কি এক একটা রাজনৈতিক গ্রুপ এক একভাবে কিন্তু চলছে, উনি কিন্তু কথা বলছেন না, সমন্বয় করতে পারছেন না। রিসেন্টলি আর্মি চিফ বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। এটা তার ব্যক্তিগত, মনে করি এটা তার প্রতিষ্ঠানের হয়তো একটা চিন্তা ভাবনার জগৎ থেকে উনি কথাটা বলেছেন, কিন্তু এটা কিন্তু রাষ্ট্রের কথা না। তাহলে রাষ্ট্র এই ব্যাপারে কি চিন্তা করছে সেটা কিন্তু পরিষ্কার করা দরকার। আর এই চিন্তাটা পরিষ্কার হবে তখনই যখন রাজনৈতিক দলগুলোর সাথে উনি খোলামেলাভাবে আলোচনা করবেন। পরিস্থিতিটা ওনারা চাচ্ছেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি যে কথাটা বলছেন দুইজন উপদেষ্টা ছাত্রদের হয়ে গেছে, আমি এটাকে কিন্তু ভুল পদক্ষেপ মনে করি। কারণ ছাত্ররা যে অভিজ্ঞতা, প্রশাসন চালানোর যে অভিজ্ঞতা, সেটা না থাকার ফলে সেটা কিন্তু এক ধরনের ক্যাওটিক পজিশন তৈরি করছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন এই সমন্বয় কিন্তু অন্য অন্য জায়গায় আছে। তাদের যে ছাত্রদের যে রোল, তাদের আমার মনে হয় উচিত ছিল ওদের একটা শ্যাডো মন্ত্রী সভা করা, যেটা ডক্টর ইউনূসের পিছনে থেকে তাদেরকে মানে সহায়তা করতো, তাহলে ভালো হতো। এখন এই সরকারটাকে কি আমরা ছাত্রদের সরকার বলবো? বলতে তো হবেই, কারণ ছাত্র আছে। এখন দিন শেষে যদি ফেল করি তাহলে আমি কাকে দায়ী করব? ফেল করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। সঙ্গত কারণে আমি মনে করি এখনো সময় আছে রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় নিয়ে একটা রোড ম্যাপ তৈরি না করে কবে নির্বাচন হবে, কি কি সংস্কার করব সুনির্দিষ্টভাবে, তা না হলে জাতি কিন্তু অন্ধকারে। নির্বাচন যখন আমরা চাইবো, নির্বাচনের রোড ম্যাপ আমাদের জন্য খুবই জরুরি, কিন্তু এখনো পর্যন্ত আমরা রোড ম্যাপ পাচ্ছি না কেন? আমি দিতে পারি, ফেল করার সুযোগ নেই জামাল ভাই বলছেন, বাট আমি মনে করি যথেষ্ট সুযোগ আছে। না, আমরা চাই না, চাওয়া আর বাস্তবতা ইজ এ ডিফারেন্ট থিং। গত সরকারের সময় যে দুর্নীতি হয়েছে, বিশেষ করে পাওয়ার সেক্টরে এন্ড ব্যাংকিং সেক্টরে, এই দুর্নীতিগুলির দায়ভার কিন্তু জনগণকে বহন করতে হচ্ছে। এখন গত সরকারের প্রশাসনে যে দলীয়করণ হয়েছে, ওইটার দায়ভার কিন্তু এখন বর্তমান সরকারকে পোহাতে হচ্ছে। বর্তমান সরকার কড়া পদক্ষেপ নিতে পারছে না। আপনি বললেন যে পুলিশিং এর কারণে, কারণ পুলিশ নিষ্ক্রিয়। এখন পুলিশ কিভাবে সক্রিয় হবে? যেই পুলিশ কদিন আগে ছাত্রদেরকে গুলি করে মারলো, ওই পুলিশের তো মোরাল কারেজটা নষ্ট হয়ে গেছে। তো এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র চালানো যাবে? খুবই ডিফিকাল্ট। এখন পুলিশের এই ভ্যাকিউমটা যত তাড়াতাড়ি ফিল আপ না হবে, রাষ্ট্র সরকার সংস্কার করতে পারবে না। এবং একটা এই যে আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি, আমরা দীর্ঘদিন দেখেছি আসলে রাষ্ট্রীয় যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে, এমনকি আমরা যদি ডিজিএফআইএনএস এর কথা বলি, প্রত্যেকটি প্রতিষ্ঠান একজন ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং তাতে করে কিন্তু জনগণের আস্থা অনেকটাই সরে এসছে। সেই আস্থার জায়গাটিতে আমাদের আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, সেটি কতখানি চ্যালেঞ্জিং আমাদের জন্য? আমি পুলিশটা শেষ করে আপনার ডিজিএফআইএনএস এর কথা বলছি। পুলিশে যে ভ্যাকুয়ামটা, আচ্ছা ডিজিএফআই দিয়ে শুরু করি।
সেনসিটিভ জিনিস আয়নাঘর। আয়নাঘরের সাথে যারা কারিগর কুশীলব, সেটা আমার ভাই হলেও তাদের বিচারের আইনের আওতায় আনতে হবে। নো মোর আয়নাঘর, নো মোর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা কালো আইন, এটা বন্ধ করতে হবে। আর আয়নাঘরের কুশীলবদেরকে যদি না আনতে পারেন বিচারের আওতায়, আরেক ফ্যাসিস্ট রেজিমের আমরা পথ খুলে দিচ্ছি, বা আগের ফ্যাসিস্ট রেজিমকে ওয়েলকাম করছি। যে আগের ফ্যাসিস্ট রেজিম আমরা মানি আর না মানি, ওদের কাছে অস্ত্র আছে, পাওয়ার আছে, এবং প্রশাসন ওদের এখনো ওদের হাতে আছে। তার মানে আসলে আমরা যে জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে চাইছি সেগুলো এখনো আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং এখান থেকে বেরিয়ে আসা। আমি ঠিক এই পয়েন্টটিতে আবারও ফেরত আসতে চাই, তবে একটি বিরতির সময় হয়েছে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। মোহাম্মদ জামাল উদ্দিন, ঠিক যেই জায়গাটিতে আমরা ছিলাম, নির্বাচন যেমন আমাদের প্রয়োজন, তেমনি আপনি নিজেও বলছিলেন কি নির্বাচনের রূপরেখাও আমাদের জন্য খুব জরুরি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 1.5 মাসেরও বেশি সময় পার করেছে, এখনো কি আমরা সুস্পষ্ট কোনো রূপরেখা পেয়েছি? না, আমি মনে করি ওনারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন রাষ্ট্রকে ওনারা কি চান। কারণ কি সংস্কার তো এন্ডলেস, এটা সবসময়ের ব্যাপার। প্রথমত তাকে মনের সংস্কার হতে হবে। এখনও দেখেন আমাদের প্রতিষ্ঠানগুলো লবিংয়ের মাধ্যমে তাদের পদ পদবীর জন্য ঘুরছে। তার মানে তাদেরকে যদি দিয়ে আমরা চালাচ্ছি, আমরা তো কালকে একজন কাছে শুনলাম যে আমার আত্মীয় হয়, ও খুব ভালো লোক, তাকে এনে একটা পদে বসা দিলাম। সো এটি তো আসলে সংস্কারের কোনো ধারে কাছে নেই। তার মানে যোগ্য লোককে যদি করতে হয় তাহলে প্রতিটা বিষয় কমিশন করে করতে হবে, একটা প্যানেল থাকবে, তারা নির্ধারণ করবে। ওই জায়গাটা মনের সংস্কার এবং অ্যাটিটিউডের সংস্কার দরকার। তারপরে আমাদের প্রতিষ্ঠানগুলির সংস্কার দরকার ন্যূনতম পর্যায়ে, যেমন আইন শৃঙ্খলা, জুডিশিয়ারি, তারপর হলো আমাদের সিভিল প্রশাসন এবং নির্বাচন কমিশন। এই 3টা সংস্কারটা ইমিডিয়েটলি দরকার, কারণ এর মধ্যে দিয়ে আগামী একটা নিরঙ্কুশ নির্বাচন করতে চাই। আপনার কথার সাথে একটু যুক্ত করি জামালউদ্দিন, এই যে আমরা সংস্কার নিয়ে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার ধরে নিলাম নানান রকম সংস্কার করে গেল, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেই সংস্কারগুলোকে আসলে দীর্ঘায়িত করবে কিনা সেটিও তো আসলে আমাদের জন্য একটি ভাবনার বিষয়। সেই কারণে আমি বললাম যে এই গভর্নমেন্টের একটা বড় টাস্ক হচ্ছে রাজনৈতিক দলগুলির সংস্কার কিভাবে আনা যায়। যে প্রতিটি রাজনৈতিক দলের নেতা নির্বাচন হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে, এবং সর্বোচ্চ নেতা যখন রাষ্ট্রের প্রধান হবেন বা প্রধানমন্ত্রী হবেন, সে আর দলের সভাপতি থাকবেন না, পরপর 2বারের বেশি সভাপতি থাকে। এই যে একটা রাজনৈতিক অ্যাকাউন্টেবিলিটি সংস্কারের প্রয়োজন, সেটাও কিন্তু এই সরকার করে দিতে পারেন। আর একটা কিছু কিছু সংস্কার আছে এই সরকার করতে পারবে না, কিন্তু কর্মকৌশলটা তৈরি করে, যেটাকে আমি বলছি রূপরেখা, সেটা কিন্তু যে রাজনৈতিক সরকার আসবে তাকে সংবিধানে সংযোজন করতে হবে। সেই জায়গাগুলি চিহ্নিত করা এবং একমত হওয়া, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একমত হওয়া যে আমাদের পররাষ্ট্রনীতিটা কেমন হবে, আমাদের আভ্যন্তরীণ আমাদের যে বিভেদগুলো আছে, আমাদের সেই ইতিহাস নিয়ে বিভেদ আছে, আমাদের রাষ্ট্র পরিচালনার বিভেদ আছে, সেগুলি ঠিক করে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা। মনে রাখবেন, এই সরকার যদি এন্ডলেস টাস্ক নিয়ে বসে তাহলে কিছুই হবে না। ওনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে কংক্রিট একটা পরিকল্পনার মধ্যে দিয়ে, সময়ের কথা আমরা বারবার শুনছি, কিন্তু যৌক্তিক সময় আসলে দীর্ঘায়িত করা যাবে না। এই জায়গাটিতে আমি আসবো আপনার কাছে, তবে তার আগে আমি একটু মেজর আহমেদ ফেরদৌস আপনার কাছে আসতে চাই। আমরা অনেক রকমের সংস্কার নিয়ে কথা বলছি, সংস্কার কথা যখন বলছি তখন নানান রকম দাবি দেওয়াও দেখছি। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে দাবি দেওয়া থাকবে, সেটিও স্বাভাবিক, কিন্তু বেশ কিছু অযৌক্তিক দাবিও আমরা নিতে দেখেছি। আপনি বলছিলেন যে অনেক রকমের চ্যালেঞ্জ সামনে, হয়তো নতুন নতুন আরো চ্যালেঞ্জ আসতে যাচ্ছে এবং খুব ভয়াবহ কিছু হতে পারে যে আসতে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আসলে এই নতুন সরকার কিভাবে সামলাবে সেই চ্যালেঞ্জগুলো? এখন দাবির ব্যাপারে হয়ে গেছে, আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন গোষ্ঠী দাবি, হঠাৎ মনে হচ্ছে 16 বছর কোনো দাবি ছিল না। আয়নাঘর আমরা ডিজিএফআই বললেই আয়নাঘর বুঝি, শাহবাগ বুঝলেই বুঝি বায়নাঘর, মানে কিছু হলে বায়নাঘরে চলে যায় দাবি। এই দাবিগুলি যেসব যৌক্তিক দাবি, ওগুলি তো অ্যাড্রেস করা হচ্ছে। আর একটা নতুন সরকারের পক্ষে যেখানে পুলিশ ইনঅ্যাক্টিভ, প্রশাসনের অ্যাক্টিভিটি গাছাড়া, মানে এটা খুব ডিফিকাল্ট। এই 16, 17, 18 জন উপদেষ্টা ভালো মানুষেরা এদেরকে অ্যাড্রেস করা। আর ভাই যেটা বললেন যে পলিটিক্যাল সংস্করণটা যদি না হয় তাহলে এই চেঞ্জ এনে তো আর কোনো লাভ হলো না, এই বিপ্লবের তো কোনো ফসল আমরা পাবো না। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, আমি আজকের অনুষ্ঠানে
আসার আগে হঠাৎ করে আমার আসাদের ওই ছবিটা টাইমলাইনে আসলো। ওই দিনের ঘটনাটা বা যারা মারা গেছে, যারা এখনো বেঁচে আছে পঙ্গু, ওদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই সরকারের উচিত প্রত্যেকটা আহত যারা মারা গেছে, ওরা তো আল্লাহ নিয়ে গেছে ওদেরকে, ওদের কারণে আজকে আমরা ফ্রিলি আপনাদের এখানে কথা বলতে পারছি। না হলে তো সেন্সার করে কথা বলতে হতো, নাহলে ওনাকে ডাকতেন কিনা জানি না, আমাকে অন্তত আপনারা ডাকতেন না। এখন আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিতে চাই, আমরা 5ই অগস্ট বা 36শে জুলাইয়ের সকালে ঢাকাকে 12টা পয়েন্টে, ঢাকার 12টা পয়েন্টে ডিপ্লয় করা হয়েছিল বর্ডার গার্ডস বাংলাদেশ। ওদের দায়িত্ব ছিল ঢাকার বাইরে থেকে লোক যাতে আসতে না পারে, আর ভিতরে সেনাবাহিনী কন্ট্রোল করছিল। তো ওখানে ওই দিনের ঘটনায় বর্ডার গার্ডস বাংলাদেশের দেখা গেল ওরা কিন্তু ছাত্র জনতার উপর কোনো গুলি চালায় নাই। গুলি না চালিয়ে ওরা যখন দেখলো মব আসছে, দে লেট দেম ইন। বর্ডার গার্ড বাংলাদেশের একজন অফিসারকে দেখেছি আমরা SMG এইম করে ফায়ার করতে। আমি ওদের হেডকোয়ার্টারের সাথে কথা বলে নিশ্চিত হয়ে বলছি ওই অফিসারকে বিরুদ্ধে একটা তদন্ত হয়েছে এবং তাকে বরখাস্ত করার জন্য সেনা সদরে প্রেরণ করা হয়েছে। এর সাথে আরেকজন মেজর পদবীর অফিসার যে নাকি এই ধরনের কাজ করছিল, তারও বিরুদ্ধে বিজিবি হেডকোয়ার্টার ওরা অ্যাকশন নিয়ে ওদেরকে আর্মিতে ফেরত পাঠিয়েছে। থার্ড একটা ইন্টারেস্টিং জিনিস, বর্ডার গার্ডস বাংলাদেশ বিং আন্ডার মিনিস্ট্রি অফ হোম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা কিন্তু ওদের পিক আপে আমরা দেখিনি যে LMG তাক করা। আপনারা দেখেছেন ওদের অটোমেটিক ওয়েপন কিন্তু ছিল না। আমি বর্ডার গার্ড বাংলাদেশ অথরিটিকে ধন্যবাদ জানাই, কারণ মবের এগেনস্টে সৈনিকরা কখন ফায়ার করে দেয়, একটা LMG দিলে আপনি 500 লোক মারা কোনো ব্যাপার না। সো ওরা যে এই আন্দোলনকে সমর্থন করেছে, এইটা একটা প্রমাণ। এরপরে আসে সেনাবাহিনীর আপনারা জানেন 3 তারিখে আমাদের ইয়াং অফিসাররা, সৈনিকরা, দে রিফিউজ টু ওপেন ফায়ার, এবং ওয়াকার স্যার, জেনারেল ওয়াকার, উনি এই পালসটা বুঝতে পেরেছেন। জেনারেল ওয়াকারকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি একজন সৎ মানুষ, ওনাকে আমি দেখেছি ভেরি পায়াস, এবং ওনার বাবা একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, যার জন্য ওনার মধ্যে শেখ হাসিনার আত্মীয় হয়েও ওনার মধ্যে কিন্তু ন্যায় এবং নীতির একটা জিনিস ছিল, উনি কিন্তু গুলি চালানোর বিপক্ষে ছিলেন। আর কিন্তু এই যে আসলে আমরা অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছি, এরপরে যে সময়টাতে এখন আমরা আছি, সেই সময়টাতে আমরা যেই ধরনের দাবি দেওয়া দেখছি, আমরা বিরতিতে গল্পও করছিলাম, আসলে প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো দাবি আছে। পল্লী বিদ্যুৎ সমিতির তাদেরও দেখলাম আমরা, তারাও আন্দোলন করছেন। সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই, সবাই যদি আসলে ঠিক এভাবে দাবি দেওয়া নিয়ে আসছেন প্রতিদিন, তাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাজ করাটাও একটি চ্যালেঞ্জিং কিনা? আচ্ছা, পল্লী বিদ্যুৎ সম্পর্কে আমি একটু যদি ডিটেল স্টাডি করে এসেছি, আই রেড অল দিস, একটু অল্প একটু করে বলি। পল্লী REB, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, ইজ এ রেগুলেটরি বডি, যাদের স্ট্রেংথ ধরেন ওদের অফিসার এবং অন্যান্য পদবি মিলে 1600, এর মধ্যে গভর্নমেন্ট আইন অনুযায়ী 1500 মতো থাকে, রিটায়ারমেন্টে যায় বা নতুন ইন্ডাকশন হয়। আর REBর আন্ডারে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আছে, 61টা জেলায় 80টা পল্লী বিদ্যুৎ সমিতি, হেডেড বাই আ জেনারেল ম্যানেজার। এরা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি আইনে চলে, এরা অনেক বেতন বা সুবিধা পায়। ওরা ডক্টর ইউনূস যেদিন 8 তারিখে এয়ারপোর্ট থেকে ফেরেন, ওই দিন কিন্তু পল্লী বিদ্যুতের অফিসটা কোথায় আমরা নিশ্চয়ই জানি, ঢাকা রিজেন্সি হোটেলের পাশেই, ওই এয়ারপোর্ট রোডেই। ওখানে কিন্তু 1000-5 আমি দুষ্কৃতিকারী এদেরকে বলবো, ওরা কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিল। পরে সেনাবাহিনী এবং REBর ম্যানেজমেন্ট এসে ওদেরকে বুঝিয়ে ওখান থেকে ক্লিয়ার, ওখান থেকে দাবি শুরু হয়ে গেল, মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে 8 তারিখ যেদিন ডক্টর ইউনূস এদিকে আসেন, রাস্তায় দাঁড়ায় যেতে পারতো তো, আচ্ছা ঠিক আছে, বাট ওই দিন রাস্তায় দাঁড়ানোর সাহস করে নাই, ছাত্ররা পিটিয়ে লাল করে দিত ওদের। আপনার ধারণা যে এরা আগামীতে একটা বড় ধরনের, ওদের আমি আপনাকে কিছু প্রুফ দিতে চাচ্ছি। আচ্ছা, আমি 80টা পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে 12টা পল্লী বিদ্যুৎ সমিতি প্রফিটেবল,
কোন 12টা যারা নাকি আপনার যেসব সমিতির আন্ডারে ইন্ডাস্ট্রি আছে, ওরা পিডিবি থেকে বিদ্যুৎ কেনে ধরেন 6 টাকা করে, প্রান্তিক কৃষককে ওরা দেয় 4 টাকা করে, আর আমি যখন ইন্ডাস্ট্রি করি আমাকে 11-12 টাকায় দেয়। সো 12টা লাভ আর 68টা লস। আপনি যে একটা কুয়ের কথা বলছিলেন, তার মানে কি আমাদের আসলে সেই সম্ভাবনা এখনো আছে? আমি ওটাই আপনাকে বলতে যাচ্ছি। এই পল্লী বিদ্যুতের আপনাদের কাছে একটা প্রেস বিজ্ঞপ্তি এসেছে 21শে সেপ্টেম্বর, সকল বার্তা সম্পাদক সিনিয়র রিপোর্টারদেরকে সংস্কারের প্রতিশ্রুতি মানছে না আরইবি, কঠোর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে 15টার মতো দাবি আছে, 6টাতে ওরা করেছে, এবং ওরা এক জায়গায় লিখেছে লাস্টে আগামী মাসের 1 তারিখ মানে অক্টোবরের 1 তারিখ থেকে আরইবির প্রতি সম্পূর্ণ অনাস্থা জারি করে 14 কোটি গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিতের দায়িত্ব এককভাবে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি কাঁধে তুলে নেবে, এবং আরইবি ব্লকেট কর্মসূচির মাধ্যমে সরকারের নিকট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অপ্রয়োজনীয়তা প্রদর্শন সাপেক্ষে আরইবি বিলুপ্তির 1 দফা দাবি উপস্থাপন করা ছাড়া গন্তব্য থাকবে না। দিস ইজ আ স্ট্রেইট থ্রেট। এটা একটা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ, এবং সিগনেটারিগুলি খুব ইম্পর্টেন্ট। প্রকৌশলী রাজন কুমার দাস, এজিএম ইএনসিএন সমন্বয়ক, পল্লী বিদ্যুৎ বৈষম্য বিরোধী আন্দোলন। এই রাজন সাহেবই কিন্তু সনাতন, এই যে হিন্দুদের প্রতি আক্রমণ হয়েছে যে আন্দোলন করলো, রাজন সহ আরো কয়েকটা নাম আছে, অনেকগুলি নামের মধ্যে আমি আপনাকে কয়েকটা নাম বলি। রাজন, দীপন, মিলন, সুখদেব বর্মন, যারা নাকি সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশে নির্যাতন হচ্ছে এই আন্দোলনটা করে, আর ভারতীয় টিভি এটা লুফে নেয়। এরা কিন্তু এখনো অ্যাক্টিভ। অর্থাৎ আসলে যখন রাজনৈতিক পট পরিবর্তনের কথা আমরা বলছি, তখন কোনো না কোনো ভাবে এই ধরনের কোনো তৃতীয় শক্তি আসলে আবারও একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে কিনা। আমি উত্তর নিব। মোহাম্মদ জামালউদ্দিন, বিরতি থেকে ফিরতে হবে আমাকে আরো একটি। দেশসন্ধ্যায় আবারও বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশসন্ধ্যা দেখছেন। মোহাম্মদ জামালউদ্দিন, তৃতীয় কোনো পক্ষ আসলে কোনো না কোনো ভাবে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিনা? আমি আপনার সাথে এই প্রশ্নের উত্তরে আমার ভাই যেটা বললো সেইটা থেকে একটু বলি। একটা রাষ্ট্র বা একটা সরকারকে ব্যর্থ করার জন্য কিছু বিষয় আছে, সেগুলিকে হোস্টাইল করে দিলেই কিন্তু ব্যর্থ হয়ে যায়। যেমন ফুড সিকিউরিটি, খাদ্যে যদি আমাদের কোনোভাবে সংকট তৈরি করা যায়। আরেকটা হলো এনার্জিতে যদি আমাদের প্রবলেম করা যায়। আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা জনিত অথবা এথনিক প্রবলেম। একটা হলো যে মাইনরিটিস, বিভিন্ন কিছু নিয়ে যদি ভার্নারেবল করে দেওয়া যায়। এই তিনটাতেই আমরা দেখছি আভ্যন্তরীণ শক্তির সাথে তৃতীয় শক্তিরও কিন্তু ইন্ধন আছে। আমরা এটা হান্স করি। সঙ্গত কারণে আমি মনে করি এই সরকারটা খুবই সজাগ এবং সুচারুভাবে টাইমলাইন অনুযায়ী বর্তমান যে পলিটিক্যাল পার্টিজ যেমন সামাজিক এবং সিভিল সোসাইটি আছে তাদের সাথে কথা বলে গুরুত্ব অনুযায়ী উনি কিন্তু একটা যৌক্তিক সময়, যেটা আমি মনে করি না একটা আর্মি চিফ এই সময়টা বলা, তবু আমি মনে করি উনি যখন এই কথাটা সমাজে এনেছেন বা দেশে এনেছেন, সেটাকে সামনে রেখে ক্লিয়ার কাট একটা রূপরেখা এই অন্তর্বর্তী সরকার কি করবে। যৌক্তিক সময় বলছেন, বা আমরা আসলে বিভিন্ন সময় যৌক্তিক সময়ের কথা শুনছি, যৌক্তিক সময় আসলে ঠিক কি? আমি যেমন বলি, আমাদের যে সংস্কার করতে ন্যূনতম কোন কোন ডিসিপ্লিনে কত সময় লাগবে, একমাত্র পুলিশ বিভাগটা ঠিক করতে সময় লাগবে। সে এক্সাম্পল, আমি 1 বছরের মধ্যে যদি নতুন রিক্রুট করে অথবা সেনাবাহিনী থেকে যারা রিটায়ার্ড করেছে সোলজাররা, অফিসাররা, তাদেরকে যদি আমরা এই দুর্যোগকালীন সময়ে যদি আমরা অ্যাডহক বেসিক তাদেরকে যদি নিয়োগ দিতে পারি, তাহলে 1 বছরের মধ্যে একটা ডিসিপ্লিন ফোর্স তৈরি করা যাবে। আর অন্য অন্য জিনিসগুলি প্রশাসন সংস্কার করে এটা 1.5 বছরের মধ্যে, 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে একটা নির্বাচন করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার উনি কিন্তু ঠিক করে ফেলতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। সংস্কারের অনেক বিষয় আছে যেগুলো কিন্তু অলরেডি রেডি, সিভিল সোসাইটি অলরেডি রেডি করে রেখেছে। সঙ্গত কারণে ওই সংস্কারগুলি কিন্তু প্যারালাল চলতে পারে। প্যারালাল চলে ওই সংস্কারগুলি রাজনৈতিক সংস্কারের অংশ হিসাবে একটা রূপ কৌশল করে আগামী সরকারের জন্য রেখে দেওয়া, আর বাকিটা কিন্তু নির্বাচনকে লক্ষ্য রেখে সকল ধরনের ইমিডিয়েট সংস্কারগুলো করে। এবং আসলে সেই সংস্কারের জন্য আমরা আসলে একেবারে অনন্তকাল পর্যন্ত সময় নিব সেটি ভাববার কোনো কারণ নেই। মেজর আহমেদ ফেরদৌস, এখানে একটু জানতে চাই যে 18 মাসের মধ্যে আমরা একদম নির্বাচনের আভাস পাচ্ছি, সেই 18 মাসে কি আসলে যেইটুকু পরিমাণ সংস্কার আমাদের প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন বা অবাধ নির্বাচন দিতে হলে সেটি সম্ভব? না, সম্ভব না। এই কারণে, কারণ সব সংস্কার হলো, কিন্তু সংবিধানের ইস্যুটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে কিন্তু
সমস্যা রয়ে যাবে। যেটা 6টা কমিশন হয়েছে, প্রত্যেক কমিশনকে কিন্তু 3 মাসের টাইম দিয়েছে। 31শে ডিসেম্বরে কমিশনের রিপোর্টগুলি আসবে, উপদেষ্টারা এটা যাচাই বাছাই করে 1 মাস সময় নিয়ে ওই অনুযায়ী কাজ শুরু করে দেবে। সো 6টা কমিশন হলো, এরকম অনেক কমিশনই হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এই যে এই 72-এর সংবিধানটা রাখবো না রাখবো না, এটা নিয়ে কিন্তু আলাপ হচ্ছে না। আর সংবিধান, আমি সংবিধান নিয়ে অত এক্সপার্ট না, বাট এইটুক বুঝি সংবিধান হলো একটা নিয়ম করা। আমি আপনাদের এখানে 5-6 জন লোক আছে, আপনাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কিছু সিস্টেম দাঁড় করিয়ে দিলাম যাতে আমি আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু এই সংবিধানে আমাকে জনগণের অভিপ্রায় যেটা, এইটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না। যেমন অনেকে বলবে যে দেন সংবিধান না থাকলে দেশ চলবে কেমনে? ব্রিটেনে কি সংবিধান আছে? নিউজিল্যান্ডে কি সংবিধান আছে? দেশ চলছে না। ওরা অনেক সভ্য দেশ, চলছে। সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ এগুলি না করে যদি আমরা আবার নির্বাচনে যাই, এতগুলি সংস্কার করা কি এই অল্প দিনে সম্ভব? 18 মাস, আমার সেনাপ্রধানের কথাই বললাম, 18 মাস উনি একটা ওনার ভিউটা, পার্সোনাল ভিউটা দিয়েছে। এটা উনি রাষ্ট্রের মানে দেশের ভিউটা নিশ্চয়ই দেয়নি। সেনাবাহিনীর ভিউ হয়তো হতে পারে, আমার ভিউ হয়তো 24 মাস, আপনি হয়তো বলবেন 5 বছর, অনেকে বলছে 5 বছর থাকুক না সরকার। বাট আলটিমেটলি একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে আসতে হবে এখানে, নির্বাচনের পথে আমাদের হাঁটতেই হবে, তার কোনো বিকল্প নেই। না, আমি ওনার সাথে একটু দ্বিমত করি যে সম্ভব কি সম্ভব না, সেটা আসলে আমরা ধরে নিচ্ছি টেন্টেটিভ 1 বছর থেকে 18 মাস, যদি সবাই চাই সম্ভব। কিন্তু আপনি যে পয়েন্টটা বলছেন সেটার সাথে আমরা একটু দ্বিমত, যে আমরা সংস্কার করব, আসলে সংস্কার একটা ড্রাফট তৈরি করব, কিন্তু এই সংস্কারটা তো এটা তো আমাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে, সংসদে এটা পাস করতে হবে, তাই না? তার মানে আমার রাটিফাই করতে হবে। এক্স্যাক্টলি, তার মানে আমাকে রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে এই সংস্কারটা করা। জামাল ভাই, আপনার এই প্রস্তাবের সাথে কিন্তু আমি দ্বিমত করছি না। আমার দ্বিমতটা একটা, সংবিধান নামক 72-এর কাটাছেঁড়া যে দলিলটা আমাদের, যেখানে আমার নাগরিক অধিকার নাই, যেখানে গুম খুন হচ্ছে, যেখানে আয়নাঘর হচ্ছে, যেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে, কোনো জবাবদিহিতা নাই, ওইসব জিনিস ওই সংবিধান ভাই আমি চাই না। আমি একটা নতুন পরিবর্তন, আমি ওটাকে সংবিধান না বলে আমি একটা জনগণের জনমানুষের অভিপ্রায়, লাইক এই যে আমরা আলাপ করছি, this can be a discussion, আরেকটা চায়ের আড্ডা আলাপ হচ্ছে, লাইক জনগণের পালসটা বুঝতে হবে, জনগণ এই মুহূর্তে কি চাইছে সেটি আমাদের জন্য খুব জরুরি। আমি যদি এটা শেষ করে দিতে চাই, আমাকে 30 সেকেন্ড টাইম দেন। সংবিধানের উপজেলা লেভেলে সব রাজনৈতিক দল আসুক, জনগণের বিভিন্ন প্রতিনিধি আসুক, ওখান থেকে একটা ফিল্টার জিনিস আসুক, জেলা লেভেলে আসুক, ঢাকায় আসুক, ঠিক আছে? এটা নিয়ে একটা আমরা সাধারণত মাঠ পর্যায়ে থেকে কি করি, এসেন্স কিছু জিনিস আছে কিন্তু রেফারেন্ডাম লাগে, রাইট? ঠিক আছে, যে আমরা একটা তো কমন, আপনি একটা উপজেলা একটা চাইলো আরেকটা উপজেলা চলে, এইভাবে তো হয় না। একটা কমন গ্রাউন্ডে কিছু ফিল্টার করে এসেন্স আসবে, আইনবিদরা, সংবিধান বিশেষজ্ঞরা, পেশাজীবীদেরকে নিয়ে, সকল ইয়াকে নিয়ে একটা রাজনৈতিক দলগুলো তো এক ধরনের ঐক্যমতে পৌঁছতে হবে। সেখানে সেই জায়গাটিতে আমরা পৌঁছতে পারছি কি? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই অবস্থায় আছে কি? নেতৃত্বটা দিবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, কারণ উনি আছেন। এখন খেয়াল করে দেখেন, বিএনপি একটা কিন্তু মাঠ পর্যায়ে বড় দল, এবং আমি মনে করি পপুলারিটির দিক থেকে তারা কিন্তু অনেক বড়। ইভেন নট অনলি দ্যাট, তারা কিন্তু 15 বছর নিপীড়িত, শত শত মামলা ইয়াতে, সেরকম একটা দলকে আপনি আস্থা নিচ্ছেন না। তার ফলে সেই দলেরও দাবি কিন্তু এই সরকারের উপরে চলে আসে, যদি তাহলে সেই সরকারটা কিভাবে ধারণ করবে? এখন ছোট ছোট দাবি নিয়ে আরবি আসতেছে, এ আসতেছে, অমুক আসতেছে, তমুক। কদিন পরে বিএনপি যদি দাবি নিয়ে আসে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি কিন্তু যথেষ্ট, ইভেন তারেক জিয়া যেটা বলেছেন, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি তার বক্তব্যকে, যে হিউজ টাইম দিতে চেয়েছেন, কিন্তু যৌক্তিক। এই জায়গাটা যদি এই গভর্নমেন্ট কাজে লাগাতে না পারে, তাহলে উনিও চান না যে এই সরকার ব্যর্থ হোক, আমাদেরও কোনো উপায় নাই। আমি মনে করি ওই জায়গাটা বুঝতে হবে, রাজনৈতিক বাস্তবতায় আমরা সম্মুখীন হতে হচ্ছে, সেখান থেকে আসলে। এক সেকেন্ড, আপনি এখন সামাজিকভাবে বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে না? আমরা মব জাস্টিস বলতে মব কিলিং হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এনার্কি তৈরি হচ্ছে না? এটা খুব ইজিলি রিমুভ করা সম্ভব। এরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার আওতায় স্থানে স্থানে রাজনৈতিক, পেশাজীবী এবং সামাজিক একটি
ওয়াচডগের ভূমিকা পালন করার বডি তৈরি করে দেওয়া, তাহলে কিন্তু অনেক যে আইন শৃঙ্খলা বাহিনী না থাকার পরেও এক ধরনের কিন্তু এই অস্থিতিশীল পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। জি, মোহাম্মদ জামালউদ্দিন এবং মেজর আহমেদ ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।